পুষ্পা 1 এর গল্প তো তোমরা সবাই জানো। আজ আমি তোমাদের পুষ্পা 2 এর গল্প বলবো। তো গল্পের শুরুতে আমরা দেখি আমাদের পুষ্পা লাল চন্দন ভর্তি একটা কন্টেনারের সাথে জাপানি বন্দরে এসে পৌঁছেছে। আর তাকে দেখে জাপানি গ্যাং উল্টো করে ঝুলিয়ে দেয়। আসলে পুষ্পা এদের কাছে লাল চন্দন বিক্রি করেছে, তবে এরা পুষ্পার টাকা দেয়নি। তাই পুষ্পা এখানে এসেছে টাকা নেওয়ার জন্য। তো পুষ্পা প্রথমে ওর কাছে থাকা একটা কুঠার দিয়ে পায়ের রশি কেটে ফেলে, আর তারপরই জাপানি গ্যাংয়ের সাথে পুষ্পার ফাইট শুরু হয়। তবে এক পর্যায়ে পুষ্পার গায়ে গুলি লাগে, পুষ্পা সমুদ্রে পড়ে যায়। তখন ওর ছোটবেলার একটা কথা মনে পড়ে, যেখানে একদল ছেলে ক্রিকেট খেলছিল আর পুষ্পা পাশেই বসে রয়েছে, কারণ ওকে কেউ খেলায় নেয়নি। তো খেলার এক পর্যায়ে ছেলেদের বল পানিতে পড়ে যায়। তখন ছেলেগুলো পুষ্পাকে বলটা তুলে দিতে বলে, তবে পুষ্পা সাঁতার জানতো না। তাই ছেলেগুলো পুষ্পাকে বলে, তোর বাবার নাম কি? পুষ্পা বলে, মুল্লেটি ভাংকাটা রামান। তখন ছেলেগুলো বলে, গ্রামবাসী তো বলে সে তোর বাপ না। পুষ্পা বলে, মা বলেছে সেই আমার বাবা। ছেলেগুলো বলে, তুই যদি বল তুলে আনতে পারিস তাহলে তোর কথা বিশ্বাস করব। এটা শুনেই পুষ্পা সাঁতার না জানা সত্ত্বেও পানিতে ঝাঁপ দেয়, আর তখন পুষ্পা ডুবে যেতে থাকে। আর এটা দেখেই পুষ্পার ঘুম ভেঙে যায়, মানে এতক্ষণ ধরে পুষ্পা স্বপ্ন দেখছিল। পুষ্পা বারান্দায় এসে দাঁড়ায়, তখন তার বউ শ্রীবাল্লিও ঘুম থেকে উঠে যায় আর পুষ্পার কাছে এসে ওকে সান্ত্বনা দিতে থাকে। এরপর আমরা পুষ্পার কর্মচারীদেরকে দেখি, যেখানে শ্রীনু নামের এক কর্মচারী 2 দিন পর বিয়ে হতে চলেছে, তাও সে কাট কাটতে চলে এসেছে। তাই অন্য একজন বলে, 2 দিন পর তোর বিয়ে, তাও কেন এখানে আসলি? শ্রীনু বলে, সময় মতো কাঠ পাঠাতে না পারলে পুষ্পার বদনাম হবে। আমার কাছে বিয়ের থেকেও পুষ্পা বেশি ইম্পর্ট্যান্ট। তো এরপর গাড়ি চলে আসে সব কর্মচারীদের নেওয়ার জন্য। তখন আমরা সেখানে এসপি শেখাওয়াতকেও দেখতে পাই। আর আমরা তো জানি পুষ্পার শত্রুদের মধ্যে শেখাওয়াত হচ্ছে অন্যতম, কারণ আগের পার্টে তো পুষ্পা শেখাওয়াতের জামা কাপড় খুলে ওকে অপমান করেছিল। তো শেখাওয়াত এখন সেই অপমানের বদলা নিতে চাচ্ছে। ও মজুর সেজে এখানে এসেছে যাতে ও লাল চন্দন সহ পুষ্পার লোকেদের অ্যারেস্ট করতে পারে। তো গাড়িতে অন্য কর্মচারীরা শেখাওয়াতকে বলে, তোকে দেখে মনে হচ্ছে তুই পুলিশের ভয় করছিস। একদমই ভয় করবি না, কোনো পুলিশেরই সাহস নেই পুষ্পার সাথে পাঙ্গা নেওয়ার। তখন একজন বলে ওঠে, আরে সেই টাকলা এসপির কি খবর? পুষ্পা ওর যা হাল করেছে ও তো আর মুখ দেখাতে পারবে না। এসব বলে ওরা সবাই খুব হাসাহাসি করতে থাকে। শেখাওয়াতও ওদের সাথে হাসতে থাকে। এরপর সবাই জঙ্গলে পৌঁছে যায় আর কাঠ কাটা শুরু করে। এদিকে পুষ্পার বউ শ্রীবাল্লি মন্দিরে পূজা দিতে আসে। সেখানে পুষ্পার সৎ ভাই মোহন ও তার মেয়ে কাবেরীও ছিল। তো শ্রীবাল্লি মন্দিরে একটা ডায়মন্ডের মুকুট দেয়। তখন পুরোহিত খুবই খুশি হয় আর মুকুটের প্রশংসা করতে থাকে। এটা দেখে মোহন পুরোহিতকে বলে, মুকুটের প্রশংসা না করে নামগোত্র জিজ্ঞাসা করে পূজা শুরু করুন। সে কারণে পুরোহিত শ্রীবাল্লিকে গোত্রের নাম জিজ্ঞাসা করে। শ্রীবাল্লি তখন কিছুই বলতে পারে না। তবে একটু পরেই শ্রীবাল্লি বলে, আমার স্বামী ভগবানের মতো, তাই ভগবানের নামেই পূজা শুরু করুন। তখন মোহন সেখান থেকে চলে যেতে থাকে, তবে যাওয়ার আগে গোত্র নিয়ে শ্রীবাল্লিকে কথা শুনিয়ে যায়। তখন মোহনের মেয়ে কাবেরী শ্রীবাল্লিকে বলে, চাচি তুমি বাবার কথায় কিছু মনে করো না। অন্যদিকে কাটকাটা শেষে টাকা নেওয়ার সময় পুষ্পার লোক শেখাওয়াতকে নাম জিজ্ঞাসা করে। শেখাওয়াত তখন ওর নাম বলে। পুষ্পার লোক তো চমকে ওঠে। ও আবারও জিজ্ঞেস করে, তোর নাম কি যেন বললি? শেখাওয়াত তখন জোরে চিৎকার করে ওর পরিচয় দেয়। সেখানে থাকা সবাই তখন খুবই ভয় পেয়ে যায়। শেখাওয়াত ওর পুলিশ টিমকে কল করে চলে আসার জন্য। এরপর বলে, কে যেন আমাকে টাকলা বলেছিলি? আরে হ্যাঁ, আমি সেই টাকলা পুলিশ শেখাওয়াত। এটা বলে ও একটা ফাঁকা গুলি করে, আর তারপর পুষ্পার সব লোকদের ধরে নিয়ে যায়। তো এরপর দেখা যায় আজ শ্রীনুর বিয়ে, কিন্তু শ্রীনু তো জেলে রয়েছে। তাই পুষ্পা ওর লোকজন নিয়ে থানায় চলে আসে। তখন থানার কনস্টেবল পুষ্পাকে বলে, সবার নামে এফআইআর করা হয়েছে,
কাউকে ছাড়া যাবে না। পুষ্পা বলে, আমার দলে শ্রীনু নামের অনেকেই রয়েছে, তাদের মধ্য থেকে একজনকে জেলে রাখো আর ওই শ্রীনুকে ছেড়ে দাও, কারণ আজকে ওর বিয়ে। কনস্টেবল তখন বলে, এখানকার রুলস বদলে গিয়েছে, এটা একদমই করা যাবে না। পুষ্পা তখন তার সহকারী কেশবকে জিজ্ঞাসা করে কনস্টেবলের বেতন কত। কেশব বলে 10,000। পুষ্পা বলে সে তার মেয়ের বিয়েতে কত টাকা যৌতুক দিয়েছে। কেশব বলে 5 লক্ষ টাকা। পুষ্পা তখন কনস্টেবলকে প্রশ্ন করে, তো তোমার ক্ষেত্রে কোন রুলস প্রয়োগ করেছো? কনস্টেবল তখন চুপ করে থাকে। এভাবে পুষ্পা সবার তথ্য নেয় কেশবের কাছ থেকে। আর এখানে আমরা বুঝতে পারি এরা সবাই ঘুষখোর পুলিশ। তখন পুষ্পা খুব পার্ট নিয়ে একটা চেয়ারে বসে আর বলে, এখানে অন্য কোনো রুলস চলবে না, শুধু চলবে পুষ্পার রুলস। তখনই এক পুলিশ চাবি নিয়ে জেলের দরজা খুলে দেয় আর শ্রীনুকে বের করে আনে। শ্রীনুকে দেখে পুষ্পা বলে, এদিকে আয়, তোর বাহুতে ওটা কিসের দাগ? শ্রীনু বলে, কিছু না বস। কিন্তু পুষ্পা বুঝে যায় শ্রীনুকে মারা হয়েছে। এরপর ও জেলে ঢুকে সবার শরীর চেক করতে থাকে। ও দেখে শেখাওয়াতের অর্ডারে ওর সব লোকজনকে মারা হয়েছে। আর গাড়িতে যে শেখাওয়াতকে নিয়ে মজা করেছিল তার হাতে শেখাওয়াত গুলি করেছে। পুষ্পা তো এসব দেখে খুবই ক্ষেপে যায়, সেই সাথে ও খুব কষ্টও পায়। পুষ্পার লোকেরা ওকে বলে, শেখাওয়াত তো আমাদেরকে খুব মেরেছে, তবে ও আমাদের কারো মুখ থেকে তোমার নাম বের করতে পারেনি। পুষ্পা তখন আরও ইমোশনাল হয়ে যায় আর ও লোকেদের বলে, শুধু শ্রীনুকে নয়, সবাইকে আমি এখন এখান থেকে নিয়ে যাব। কনস্টেবল বলে, পুষ্পা এমন করো না, তাহলে আমাদের চাকরিটা চলে যাবে। পুষ্পা তখন থানায় যতজন পুলিশ ছিল সবার বেতন অনুযায়ী সারা জীবন চাকরি করে যা টাকা পাবে তা তাদেরকে দিয়ে দেয়। তাই সব পুলিশ পুষ্পার টাকা নিয়ে রিজাইন করে থানা ছেড়ে চলে যায়। একটু পর শেখাওয়াত থানায় আসে আর দেখে থানায় কেউ নেই। ও বুঝে যায় এটা পুষ্পার কাজ। শেখাওয়াত ও সহকারীকে বলে, মজুরের কাজ করলাম, এত প্ল্যান করলাম ওর লোকেদের ধরার জন্য, কিন্তু ও বাজ পাখির মতো এসে সবাইকে নিয়ে গেল। এদিকে পুষ্পা শ্রীনুকে নিয়ে ওর বিয়ের মণ্ডপে আসে আর তারপর শেখাওয়াতকে উল্লু বানিয়েছে বলে তার লোকদের নিয়ে খুশিতে নাচানাচি করতে থাকে। এরপর আমরা দেখি আজ পুষ্পা মিনিস্টার সিদাপ্পার সঙ্গে সিএম এর সাথে দেখা করতে যাবে। যাওয়ার আগে ওর বউর সাথে দেখা করতে আসে। তখন ওর বউ শ্রীবাল্লি বলে, সিএম এর সাথে তোমার একটা ছবি তুলো, যাতে সেই ছবিটা আমি ঘরে টাঙিয়ে রাখতে পারি। পুষ্পা বলে, হঠাৎ তোমার এই শখ হলো কেন? শ্রীবাল্লি বলে, যাতে আমি সবাইকে বলতে পারি আমার স্বামী সিএম এর সাথে উঠা বসা করে। এটা শুনে পুষ্পা হাসতে থাকে। তো এরপর পুষ্পা সিদাপ্পার সাথে সিএম এর গেস্ট হাউসে চলে আসে। তো সিএম এর সাথে কথাবার্তা শেষে পুষ্পা সিএম এর সাথে ছবি তুলতে যায়। তখন সিএম বলে, পুষ্পার মতো স্মাগলারের সাথে ছবি তুললে আমার মান সম্মান থাকবে নাকি? জুতা যতই সুন্দর হোক না কেন, জুতাকে তো আর হাতে কেউ পরবে না। তখন একজন ফটোগ্রাফার লুকিয়ে একটা ছবি তুলে। সিএম তখন রেগে ওই ফটোগ্রাফারের ক্যামেরা থেকে সব রিল বের করে ছুঁড়ে ফেলে আর সিদাপ্পাকে বলে, পুষ্পা এখনও বাচ্চা ছেলে, তাই বউয়ের কথায় ছবি তুলতে এসেছে, ওকে ভালো মতো বোঝাও। এরপর সিএম পুষ্পাকে বলে, শোনো পুষ্পা, বউয়ের কথা শুনে কে কখনো বড় হতে পারে না। তো সিএম চলে যাওয়ার পর পুষ্পা সিদাপ্পাকে বলে, শেখাওয়াতের ট্রান্সফার করানোর কথা বলেছ? সিদাপ্পা বলে, এটা এখন করা সম্ভব না। এরপর সিদাপ্পা বলে, সিএম তোর সাথে ছবি তোলেনি বলে তোর কি খুব রাগ হচ্ছে? পুষ্পা বলে, আরে ও সিএম, আমার সাথে ছবি তুললে ওর অনেক ঝামেলা হবে, আমি সেটা বুঝতে পারছি। তুমি সিএম হলে তুমিও একই কাজই করতে। সিদাপ্পা বলে, আমি কখনোই এমন করব না, আমি সিএম হলে তোর সাথে ছবি তুলব। পুষ্পা তখন সিদাপ্পার দিকে অবাক হয়ে তাকায় আর বলে, তাহলে তুমি সিএম হয়ে যাও। এটা শুনে তো সিদাপ্পা হাসতে থাকে। পুষ্পা বলে, এই পুষ্পা যখন তোমার পাশে আছে তখন এত চিন্তা কিসের? সিদাপ্পা বলে, তা তো বুঝলাম, তবে সিএম হতে গেলে অনেক টাকা লাগবে। পুষ্পা বলে, কত লাগবে? সিদাপ্পা বলে, এই 100 কোটির মতো। পুষ্পা বলে, আমি 500 কোটি ম্যানেজ করব। এটা শুনে তো সিদাপ্পা চমকে যায়।
পুষ্পা বলে তুমি দিল্লি গিয়ে সেন্ট্রাল মিনিস্টার প্রতাপ রেড্ডির সাথে এ ব্যাপারে কথা বলো। আর তারপর সিদাপ্পার সাথে ও একটা ছবি তুলে আর কেশবকে বলে সিদাপ্পা যখন সিএম হবে তখন এই ছবিটা তোর ভাবিকে দিয়ে দিবি। আর তারপর পুষ্পা সিদাপ্পাকে বলে তুমি জিজ্ঞেস করেছো না সিএমের উপর রাগ হচ্ছে কি না? রাগ তো হয়েছে, তবে ছবি তুলতে না করার কারণে নয়। ও আমার বউকে নিয়ে কথা বলেছে। শ্রীবাল্লি আমার বউ, আমি ওর সব কথা শুনবো। এরপর পুষ্পা ওই ফটোগ্রাফারকে ডেকে বলে সিএম না করা সত্ত্বেও তুমি ছবি তুলেছ, এটা আমার ভালো লেগেছে। তাই সিদাপ্পা যখন সিএম হবে তখন তুমি তার পার্সোনাল ফটোগ্রাফার হবে। এই বলে ও নিজের গলার একটা স্বর্ণের চেন ওই ফটোগ্রাফারকে পরিয়ে দেয়। বাইরে এলে রিপোর্টাররা পুষ্পাকে বলে তুমি নাকি সিএমের সাথে ছবি তুলতে এসেছো, তো ছবি তুলেছ? পুষ্পা বলে আজ সিএম অনেক বিজি, তিনি আমাকে কথা দিয়েছে 24 জুলাই আমার বাসায় গিয়ে ছবি তুলে আসবে। টিভিতে আবার পুষ্পার এসব দেখে ওর মা আর বউ খুবই খুশি হয়। এরপর সিদাপ্পা প্রতাপ রেড্ডির কাছে আসে। প্রতাপ রেড্ডি সিদাপ্পার কথা শুনে বলে তুমি তো এমন ছিলে না, নিশ্চয়ই তোমাকে অন্য কেউ উস্কাচ্ছে সিএম হওয়ার জন্য, তো সে কে? তখন প্রতাপ রেড্ডির ভাই তাকে ফোন করে বলে এক লোক 5 কোটি টাকা নিয়ে এসেছে, সে তোমার সাথে কথা বলতে চাইছে। তো এরপর পুষ্পা প্রতাপ রেড্ডির সাথে কথা বলে। প্রতাপ রেড্ডি বলে আমি তোমার কথা অনেক শুনেছি, তো তুমি 5 কোটি টাকা নিয়ে কেন এসেছো? পুষ্পা বলে এটা তোমার ভাইয়ের জন্য এনেছি, তোমাকে ফোন করতে তোমার ভাইয়ের টাকা লাগবে, তাই তাকে 5 কোটি দিলাম মোবাইলের বিলের জন্য, আর তোমার জন্য একটা নতুন সোফা পাঠালাম। তখনই প্রতাপ রেড্ডির রুমে পুষ্পার লোকেরা সোফা নিয়ে আসে। প্রতাপ রেড্ডি দেখে সোফার ভেতরে 25 কোটি টাকা। প্রতাপ রেড্ডি বলে তুই কি চাস বল। পুষ্পা বলে আমি চাই সিদাপ্পা সিএম হোক, আর প্রতাপ রেড্ডিও পুষ্পার এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর পুষ্পা কেশবকে নিয়ে দুবাইয়ের এক বড় বিজনেসম্যানের সাথে দেখা করতে আসে। তো দুবাইয়ের সেই বিজনেসম্যান হেলিকপ্টারে করে খুব ভাবসাব নিয়ে সেখানে আসে। আর সেখানে একটা ট্রাক দেখে বিজনেসম্যান বলে এটা এখানে কেন? তখন তার লোকেরা বলে এটাতে করেই পুষ্পা এসেছে। তখন বিজনেসম্যান বলে আমার কুকুরও তো এটাতে বসবে না, কি সব ছোট লোকদের ধরে নিয়ে এসেছো? তো এরপর বিজনেসম্যান পুষ্পাকে বলে আমি এখানে ছোটোখাটো ডিল করার জন্য আসিনি, সেটা যদি হতো তাহলে আমি ইন্ডিয়ার যে কাউকে কল করলেই 100-200 টন মাল আমার কাছে পাঠিয়ে দিত। পুষ্পা তখন বলে 100-200 বাদ দাও, 10 টনই পাঠাতে বলো কাউকে। বিজনেসম্যান তখন অনেককে ফোন করে মাল চায়, সবাই বলে ঠিক আছে মাল পাঠাচ্ছি। তবে একটু পরেই ওরা সবাই একে একে পুষ্পাকে কল করে আর মাল পাঠানোর পারমিশন চায়। বিজনেসম্যান তখন বুঝতে পারে পুষ্পার পারমিশন ছাড়া সে একটা কাঠও পাবে না। তো এরপর বিজনেসম্যান পুষ্পাকে বলে মাল কতটুকু আছে বলো। পুষ্পা বলে 2000 টন, আর প্রত্যেক টন 2.5 কোটি টাকা করে দিতে হবে। বিজনেসম্যান বলে ঠিক আছে, তার মানে তোমাকে মোট 5000 কোটি দিতে হবে, আমি রাজি। পুষ্পা বলে না, আমাকে তুমি 4900 কোটি দিবে। বিজনেসম্যান বলে আরে পুষ্পা তুমি 100 কোটি কম বলছো কেন? পুষ্পা তখন হাসতে থাকে। এরপর আমরা দেখি পুষ্পা সেই হেলিকপ্টারে করে যাচ্ছে, মানে 100 কোটি দিয়ে পুষ্পা বিজনেসম্যানের কাছ থেকে হেলিকপ্টারটা কিনে নিয়েছে, আর বিজনেসম্যানকে এখন পুষ্পার সেই ট্রাকে করে বাড়ি যেতে হবে। তো এরপর পুষ্পা ও সব ডিলারদের সাথে মিটিংয়ে বসে। সেখানে এক ডিলারের নাম হচ্ছে বিছা রেড্ডি। বিছা রেড্ডি হচ্ছে মঙ্গালাম শ্রীনুর এলাকার, আর মঙ্গালাম শ্রীনুকে তো আমরা সবাই চিনি। পুষ্পা সিন্ডিকেটের প্রেসিডেন্ট হওয়ার আগে সেই ছিল সিন্ডিকেটের প্রেসিডেন্ট, আর এই এলাকার এসপি হচ্ছে শেখাওয়াত। তো সে কারণে পুষ্পা বিছা রেড্ডির কাছে অল্প মাল চায়, কিন্তু বিছা রেড্ডি এতে রেগে যায় আর বলে তুমি আমাকে লুজার ভাবো নাকি, আমিও তোমাকে অন্যদের মতো বেশি মাল এনে দিব। অন্যরা তখন বিছা রেড্ডিকে শ্রীনু ও শেখাওয়াতের ভয় দেখাতে থাকে। পুষ্পা তখন বলে আচ্ছা ঠিক আছে, ও যতটুকু আনতে পারবে আনুক। তখনই সেখানে শ্রীবাল্লি আসে পুষ্পার কাছে তরকারির লবণ চেক করানোর জন্য। পুষ্পা টেস্ট করে বলে লবণ বেশি দিয়ে ফেলেছ। একটু পরেই কেশব এসে বলে তোমার কথায় ভাবি খুব রাগ করেছে, সব তরকারি ফেলে দিয়েছে। পুষ্পা তখন মিটিং রেখে বউয়ের রাগ ভাঙাতে চলে আসে।
এরপর আমরা দেখি মঙ্গলম শিনুর বউ আসে শেখাওয়াতের কাছে। শিনুর বউ শেখাওয়াতকে বলে পুষ্পা এবার অনেক বড় বিজনেসম্যানের সাথে ডিল করেছে। নদী, পাহাড়, জঙ্গল সব জায়গা থেকে মাল আসছে আর সব যাচ্ছে পুষ্পার কাছে। আর এইবার কর্মচারীদের মুখ ঢেকে নেওয়া হচ্ছে যাতে এসব কার্ড কোথায় রাখা হচ্ছে কেউ যেন জানতে না পারে। পুষ্পা এবার অনেক বড় প্ল্যান করেছে। এভাবে চলতে থাকলে কয়দিন পর ও পুরো রাজ্যই কিনে ফেলবে। তবে তুমি চিন্তা করো না, আমার কাছে একটা প্ল্যান আছে। বিচারেড্ডি আগে আমাদের হয়ে কাজ করত, তাই ও কোথা থেকে লাল চন্দন নিয়ে আসবে সেটা আমি জানি। সেই ঠিকানা আমি তোমাকে দিচ্ছি, তুমি সেখানে গিয়ে বিচারেড্ডিকে ধরো আর ওকে ভয় দেখাতে থাকো। তাহলে ওর মাধ্যমে তুমি বাকি সিন্ডিকেটেরও খোঁজ পেয়ে যাবে। তো সেই কারণে শেখাওয়াত চলে আসে বিচারেড্ডির মাল জব্দ করার জন্য। একটু পর সেখানে বিচারেড্ডিও চলে আসে। শেখাওয়াত তার সামনে গুলি করে একের পর এক ট্রাক ব্লাস্ট করতে থাকে আর তারপর বিচারেড্ডিকে মারার ভয় দেখাতে থাকে। তবে বিচারেড্ডি একটুও ভয় পায় না, তাই শেখাওয়াতের মাথা গরম হয়ে যায়। ও বিচারেড্ডিকে ব্রিজ থেকেই ফেলে দেয়। বিচারেড্ডি নিচে পড়ার আগে জোরে চিৎকার করে ওঠে। এটা শুনে শেখাওয়াত তখন একটু শান্তি পায়। এরপর সেখানে শ্রীনু আর তার বউও চলে আসে। শ্রীনুর বউ বলে, তুই সব প্ল্যান ভেস্তে দিলি, ওকে ভয় দেখাতে বলেছিলাম, মারতে বলিনি। শেখাওয়াত বলে, শুধু ওকে ভয় দেখালে ওই ভয় পেত, এখন ওকে মেরে দিয়েছি তাই পুরো সিন্ডিকেট ভয় পাবে। পরের দিন সবাই চলে আসে বিচারেড্ডির শেষ কার্যে। সেখানে অন্য সিন্ডিকেটের মেম্বাররা সিদাপ্পাকে বলে বিচারেড্ডির মৃত্যু পুষ্পা সাপোর্টারদের জন্য একটা ওয়ার্নিং ছিল, তাই পুষ্পা ও শেখাওয়াতের মধ্যে ঝামেলা মিটিয়ে দাও, তা না হলে বিচারেড্ডির মতো আমাদেরকেও এভাবে মরতে হবে। আর সেটা যদি করতে না পারো তাহলে সিন্ডিকেটের প্রেসিডেন্ট পদ থেকে পুষ্পাকে সরিয়ে শ্রীনুকে বসাতে হবে। সিদাপ্পা তো আর পুষ্পাকে সরাবে না, তাই সে শেখাওয়াতের সাথে এ ব্যাপারে কথা বলতে চলে আসে। সিদাপ্পা শেখাওয়াতকে বলে, আমি পুষ্পাকে রাজি করাবো তোকে সরি বলার জন্য। আর এই প্রস্তাবে শেখাওয়াতও রাজি হয়। ও সিদাপ্পাকে বলে, একটা বড় পার্টির আয়োজন করো আর সেখানে সব সিন্ডিকেটের সামনে পুষ্পাকে আমার কাছে সরি বলতে হবে। শেখাওয়াতের কথা মতো সিদাপ্পা বড় পার্টির আয়োজন করে। শেখাওয়াত তো সেই এক্সাইটমেন্টে রয়েছে। এদিকে পুষ্পা অনেক ড্রিঙ্ক করে। শ্রীবাল্লি এসে পুষ্পাকে বলে, সিদাপ্পা তোমার ভালোর জন্যই বলেছে, তুমি ওকে সরি বলে দাও। এরপর পুষ্পা পার্টিতে চলে আসে আর কোনো রকম ঝামেলা না করে শেখাওয়াতকে সরি বলে দেয়। শেখাওয়াত আবার এটা রেকর্ড করে রেখেছে। তো বাড়ি ফেরার সময় পুষ্পার খুব রাগ হতে থাকে। পুষ্পা কেশব ও শ্রীবাল্লিকে বলে, এমন অপমানের জীবন আমি কাটাতে পারবো না। এটা বলে ওদের দুজনকে গাড়ি থেকে নামিয়ে নিজে আবারও পার্টিতে চলে আসে আর এসে শেখাওয়াতের গাড়িকে ধাক্কা মারে। শেখাওয়াত তখন সুইমিং পুলে পড়ে যায় আর তারপর পুষ্পা ওর উপর হিসু করতে থাকে। শেখাওয়াতের লোকেরা এসে ওকে তোলে আর পুষ্পা তখন সিন্ডিকেটের অন্য লোকদেরকে বলে, আমাকে সিন্ডিকেটের প্রেসিডেন্ট কেউ বানায়নি, আমি নিজের যোগ্যতা দিয়ে এখানে এসেছি। এদিকে শেখাওয়াত একটা পিস্তল দিয়ে পুষ্পাকে গুলি করতে নেয়, তবে ওর লোকেরা ওকে আটকায়। পুষ্পাও তখন গুলি করার জন্য এগিয়ে আসে আর বলে, তুই বিচারেড্ডিকে মেরেছিস, আমি তোকে একদমই ছাড়বো না। তখন এক সিন্ডিকেট পুষ্পাকে বলে, আমাদের 1000 কোটি টাকার মাল তোমার কাছে রয়েছে, তুমি প্লিজ এমন করো না। শেখাওয়াত তখন হাসতে থাকে আর বলে, তোর মাল আমি জব্দ করব আর তোকে আবার সে মজুর বানিয়ে দিব। পুষ্পা বলে, চেন্নাই বর্ডার পার হয়ে আমার 2000 টন মাল যাবে, তুই যদি একটা চন্দন কাঠও আটকাতে পারিস তাহলে আমি সিন্ডিকেট ছেড়ে মজুর হয়ে সারা জীবন কাটিয়ে দিব। তো এরপর শেখাওয়াতের অর্ডারে সব রুট ব্লক করে দেওয়া হয় আর সব রাস্তায় চেকপোস্ট বসানো হয় যাতে কোনোভাবেই পুষ্পার মাল যেতে না পারে। একটু পর শেখাওয়াত সেখানে আসে আর মদ খাওয়া শেষে মদের বোতলটা ও ব্রিজের নিচে ফেলে আর সেটা ভাঙা সাউন্ড ও শুনতে পায়। ও সহকারীকে বলে, পানিতে বোতল পড়লে তো এমন আওয়াজ হয় না। ও সহকারী বলে, এখন গরমকাল তাই নদীর পানি শুকিয়ে গিয়েছে। তখনই শেখাওয়াত বুঝে যায় পুষ্পার মাল নদী দিয়ে যাচ্ছে। এদিকে কেশব পুষ্পাকে কল করে বলে, আমরা যে নদী দিয়ে যাচ্ছি সেটা পুলিশ ধরতেই পারেনি।
অন্যদিকে শেখাওয়াত ওর টিম নিয়ে রওনা হয়। আর একটু পরই কেশব বুঝে যায় পুলিশ ওদের পিছু নিয়েছে। ও এটা পুষ্পাকে কল করে জানায়। পুষ্পা তখন ওর এক লোককে ফোন করে, মানে পুষ্পা আগে থেকেই সব কিছু সেট করে রেখেছে। পুষ্পার কথা মতো ও লোকেরা জঙ্গলের হাতি দিয়ে পুলিশের রাস্তা ব্লক করে দেয়। তাই পুলিশ এবার বাধ্য হয়ে নদী দিয়ে আসতে থাকে। কেশব তখন পুষ্পাকে আবারও কল করে আর বলে পুলিশ নদীর রাস্তা দিয়ে আসছে। পুষ্পা তখন এক ইঞ্জিনিয়ারকে কল করে। পুষ্পার কল পেয়ে সেই ইঞ্জিনিয়ার সমস্ত বাঁধ খুলে দেয়, যার ফলে নদী পানিতে ভরে যেতে শুরু করে। তাই পুলিশদের গাড়ি আজ যেতে পারে না। তবে শেখাওয়াত থেমে থাকে না। ও গাড়ি থেকে নেমে জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে শুরু করে। একটু পরে ও দেখতে পায় পাহাড়ের রাস্তা দিয়ে অনেক গরুর গাড়ি যাচ্ছে। আর তখনই ওর মাথায় একটা বুদ্ধি আসে। ও সব গরুর গাড়ি দিয়ে পুষ্পার মাল যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা পুরো ব্লক করে ফেলে আর বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে। কেশব তখন পুষ্পাকে কল করে এসব জানায়। পুষ্পা তখন কেশবকে বলে, তোরা মাল রেখে সবাই সেখান থেকে পালিয়ে যা। শেখাওয়াত একের পর এক ট্রাকে গুলি করতে থাকে আর পুষ্পার লোকেরা মাল রেখে সেখান থেকে পালিয়ে যায়। শেখাওয়াত তখন সব মাল জব্দ করে। ও তো মহা খুশি। তবে একটু পরে শ্রীনু এসে শেখাওয়াতকে বলে এটা আসল লাল চন্দন নয়। এটা শুনে তো শেখাওয়াতের মাথায় আকাশ ভেঙে পড়ে। একটু পরেই শেখাওয়াত পাহাড়ের রাস্তা দিয়ে গরু যাওয়ার আওয়াজ শুনতে পায়। ও বাইরে এসে দেখে কালকের গরুগুলো সেখান দিয়ে যাচ্ছে। আর তখন কয়েকজন পুলিশ কালকের একটা গরুর গাড়ি নিয়ে আসে আর শেখাওয়াতকে বলে রেড চালানোর সময় এটা রাস্তায় পড়েছিল, তাই নিয়ে এসেছি। গাড়িটা দেখে শেখাওয়াত রাগে সেটা ভাঙতে থাকে। আর তখনই ও দেখে এই গাড়ির কাঠই লাল চন্দন কাঠ। আসলে ওই গাড়িগুলোর উপর রং করা ছিল। এগুলোই মূলত পুষ্পার মাল ছিল। একটু পর পাহাড়ের রাস্তায় পুষ্পা আসে আর শেখাওয়াতের সাথে মজা নিতে থাকে। শেখাওয়াত তখন বলে, তোর মাল তো চেন্নাই বর্ডার পার করেছে, দেশ তো পার হয়নি, আমি সেগুলো জব্দ করে নিয়ে আসব। পুষ্পা তখন একটা চুল ছিঁড়ে দেখায়, তুই কিছুই করতে পারবি না। একটু পর শেখাওয়াতের সহকারী ওকে বলে, ও তো এমনিতেও চ্যালেঞ্জে হেরে গিয়েছে। তখনই শেখাওয়াতের পুষ্পার দেওয়া চ্যালেঞ্জের কথা মনে পড়ে। শেখাওয়াত পুষ্পাকে বলে, তুই তো বলেছিলি একটা কার্ড পেলেও তুই মজুর হয়ে যাবি, আমি তো পুরো একটা কার্ড পেয়েছি। এটা বলে ও মজা নিতে থাকে। আর তখনই গাড়িটা ব্লাস্ট হয়। এরপর পুষ্পা কালী পূজায় চলে আসে। সেখানে শিবালী মাথা ঘুরে পড়ে যায়। এক মহিলা শিবালীকে দেখে বুঝে যায় শিবালী মা হতে চলেছে। এটা শুনে তো সবাই মহা খুশি। আর পুষ্পা তখন কালী সেজে নাচতে থাকে। শিবালী পুষ্পার কাছে এসে বলে, তুমি এমন করছো কেন? পুষ্পা বলে, এভাবে কালীর কাছে কিছু চাইলে সেটা পূর্ণ হয়। আমি চাই আমার মেয়ে হোক। শিবালী বলে, ছেলে হোক বা মেয়ে হোক তাতে কি আসে যায়? পুষ্পা বলে, ছেলে হলে তো আর ওকে আমি বংশমর্যাদা দিতে পারবো না, মেয়ে হলে তো বিয়ে দেওয়ার পর ও স্বামীর বংশমর্যাদা পাবে। এটা বলে পুষ্পা কাঁদতে থাকে। শিবালীও তখন এটা শুনে খুব দুঃখ পায়। একটু পরই সেখানে কিছু ছেলে পুষ্পার ভাতিজি কাবেরীর সাথে অসভ্যতা করতে শুরু করে। পুষ্পা এসে তখন সব কটাকে সেই ধোলাই দেয়। তবে কাবেরীর বাবা মোহন বলে, তুই এসব করে আমাদের সাথে মিল করতে চাইছিস, আমি সবই বুঝতে পারছি। তুই যা ইচ্ছা তাই কর, আমাদের বংশমর্যাদা তুই কখনোই পাবি না। শিবালী তখন বলে, তোমার মেয়ে বলে নয়, যে কারো সাথে এমন হলেই আমার স্বামী তাকে বাঁচাতে আসতো। আর তোমার বংশমর্যাদা নিয়ে অনেক গর্ব, তাই না? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। এই বলেও সেখানকার এক লোককে জিজ্ঞাসা করে, তুমি কে? লোকটি বলে, আমি পুষ্পার ম্যানেজার। এভাবে শিবালী যাকেই জিজ্ঞাসা করে না কেন সবাই উত্তর দেয় তারা পুষ্পার লোক। এমনকি শিবালী এক মহিলাকে মোহনকে দেখিয়ে বলে, এই লোককে চেনো? তখন ওই মহিলাটি বলে, এই হচ্ছে পুষ্পার বড় ভাই মোহন। এটা শুনে শিবালী বলে, দেখেছো তো পুষ্পা, তোমার বংশমর্যাদার কোনো দরকার নেই, পুষ্পা নিজেই একটা ব্র্যান্ড। এরপর পুষ্পা ওর মা আর বউকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর মোহনের আদেশে তখন ওই অসভ্য ছেলেগুলোর মাথা টাক করে জুতার মালা পরিয়ে পুরো মহল্লায় ঘোরানো হয়। এদিকে শেখাওয়াত ও শ্রীনু আসে সিএমের কাছে। ওরা প্রতাপ রেড্ডির সাথে সিদাপ্পা ও পুষ্পার ডিলের ব্যাপারে সিএমকে বলে।
সেই সাথে শেখাওয়াত সিএমকে বলে আমি যদি এবার পুষ্পার মাল আটকাতে পারি তাহলে আর পুষ্পা এসব কিছুই করতে পারবে না। সিএম তখন শেখাওয়াতকে হেল্প করতে রাজি হয়। পরের দিন শেখাওয়াত সিয়ামের সাহায্যে পুলিশ টিম নিয়ে বন্দরের সব বোটে রেড চালাতে চলে আসে। তবে ওরা বোটে কিছুই পায় না। শেখাওয়াত তখন পানিতে ঝাঁপ দেয় আর দেখে পুষ্পার সব মাল পানির নিচে রয়েছে আর সেগুলো বোটের সাথে বাঁধা রয়েছে। একটু পরই বোটগুলো চালু হয়। শেখাওয়াত তখন একটা স্পিড বোটে করে মালের পিছু নেয়। তবে শ্রীলঙ্কার বর্ডারে গেলেই তাদের উপর সেখানকার গার্ডরা গুলি চালাতে থাকে। ফলে শেখাওয়াত আর কিছুই করতে পারে না। ও বাইনিকুলার দিয়ে দেখে পুষ্পার মাল শ্রীলঙ্কার বর্ডার পার করে ফেলেছে আর পুষ্পা সেখানে হেলিকপ্টার নিয়ে দাঁড়িয়ে আছে। আর এরপরই 24 জুলাই সিদাপ্পা সিএম হয়ে যায়। আর সিএম হওয়ার পর সিদাপ্পা পুষ্পার বাড়িতে চলে আসে আর সেই ফটোগ্রাফার এসে ওদের সবার ছবি তুলে দেয়। সিদাপ্পা বলে এত তারিখ থাকতে তুমি 24 তারিখই কেন বেছে নিলে? পুষ্পা বলে 24 তারিখ আমার স্ত্রী শ্রীবাল্লির জন্মদিন আর এটা ওর জন্মদিনের উপহার। এদিকে শেখাওয়াত অনেক ড্রিঙ্ক করে আর তারপর ও জব্দ করা সেই নকল লাল চন্দনে আগুন লাগিয়ে দেয় আর ও সেখানে আত্মহত্যা করে। পরের দিন কাবেরীর মা এসে পুষ্পার কাছে হেল্প চায়, কারণ সেদিনের ওই ছেলেগুলো কাবেরীকে কিডন্যাপ করেছে। পুষ্পা তখন একটা বন্দুক নিয়ে নিউজ চ্যানেলের অফিসে চলে আসে আর বলে আমার ভাতিজির গায়ে যদি একটা আঁচড়ও লাগে আমি সব কটাকে টুকরা টুকরা করে ফেলবো। এদিকে প্রতাপ রেড্ডি সিদাপ্পাকে বলে যে পুষ্পার ভাতিজিকে তুলে নিয়ে গিয়েছে সে আমার একমাত্র ভাতিজা বুগ্গা রেড্ডি, তাই পুষ্পাকে বলো ওর থেকে দূরে থাকতে। সিদাপ্পা তখন পুষ্পাকে কল করে বলে বুগ্গা রেড্ডি হচ্ছে প্রতাপ রেড্ডির ভাতিজা, কিন্তু পুষ্পা তার কথা শুনতে চায় না। সিদাপ্পা বলে মোহন তো তোকে কখনোই ভাই মানে না, তাহলে তুই ওর মেয়ের জন্য কেন এত কিছু করছিস? বুগ্গা রেড্ডি যদি কিছু হয় প্রতাপ রেড্ডি আমাকে বা তোকে কাউকে ছাড়বে না। পুষ্পা তখন অনেক রেগে যায় আর প্রতাপ রেড্ডিকে গালমন্দ করতে থাকে। একটু পর বুগ্গা রেড্ডি পুষ্পাকে কল করে বলে টাকা নিয়ে ওর আস্তানায় একা চলে আসতে। পুষ্পা তখন হেলিকপ্টার নিয়ে বুগ্গার আস্তানায় চলে আসে আর এসে বুগ্গার দিকে বন্দুক তাক করে। তবে বুগ্গা কাবেরীকেও বন্দুক তাক করে রেখেছে, তাই পুষ্পা কিছুই করতে পারে না। বুগ্গার লোকেরা পুষ্পাকে শাড়ি পরিয়ে ওর হাত পা বেঁধে ওকে মারধর করতে থাকে। এরপর কাবেরীকে পুষ্পার সামনে এনে ওরা কাবেরীর সাথে অসভ্যতা করতে থাকে। পুষ্পা তখন আর নিজেকে সামলাতে পারে না। ওর হাত পা বাঁধা অবস্থায় বাঘের মতো লাফিয়ে লাফিয়ে জানোয়ারগুলোকে কামড়াতে থাকে। একসময় ওর হাত পায়ের বাঁধন খুলে ফেলে আর তারপর রামদা দিয়ে সবগুলোকে কাটতে থাকে। কেশব সহ পুষ্পার সব লোকজন চলে আসে পুষ্পাকে আটকাতে, কারণ বুগ্গা রেড্ডিকে মেরে ফেললে তো অনেক বড় ঝামেলা হয়ে যাবে। তবে পুষ্পাকে কেউই আটকাতে পারে না। পুষ্পা বুগ্গাকেও মেরে ফেলে। বুগ্গার বাবাও একটু পর সেখানে চলে আসে আর কাবেরীকে পিস্তল তাক করে। পুষ্পা তখন তাকেও মেরে ফেলে। এরপর আমরা দেখি প্রতাপ রেড্ডি তার ভাই ও ভাতিজার শেষ কার্য সম্পন্ন করছে। এদিকে মোহন আসে পুষ্পার বাড়িতে, তবে পুষ্পা মোহনের সাথে দেখা করতে আসে না। মোহন ওর সব ভুল বুঝতে পেরেছে। ও পুষ্পার মায়ের কাছে ক্ষমা চায় আর বলে কাবেরীর বিয়ে ঠিক হয়েছে, প্রথম কার্ডই আমি এখানে নিয়ে এসেছি। কাবেরী বলে দিয়েছে ওর পুষ্পা চাচা যদি না যায় তাহলে ও বিয়েই করবে না। পুষ্পার মা বলে বাবা তুমি তো জানো পুষ্পা কতটা অভিমানী, তোমার সাথে ও দেখা করবে না বলে নিচেও আসলো না। মোহন বলে এই প্রথম আমাদের মূল্যেটি পরিবারের সবাই একত্রিত হবে, ও না আসলে সেটা সম্পূর্ণ হবে না, ওকে তো আসতেই হবে। ওকে বলে দিবেন ওর বড় ভাই ওকে ইনভাইট করেছে। এই বলে মোহন চলে যায়। শিবালি এসে বিয়ের কার্ড পুষ্পাকে দেখায় আর বলে দেখো আমাদের সবার নামের আগে মূল্যটি লেখা রয়েছে। এটা দেখে পুষ্পা ইমোশনাল হয়ে যায়। এরপর আমরা দেখি পুষ্পা ওর মা আর বউকে নিয়ে কাবেরীর বিয়েতে আসে। এদিকে আমরা দেখি প্রতাপ রেড্ডির ভাই ও ভাতিজার শ্রাদ্ধতে পুষ্পার সমস্ত শত্রুরা একত্রিত হয়েছে। প্রতাপ রেড্ডি তখন তার লোকেদের বলে ও কেন আসলো না। প্রতাপ রেড্ডির লোকেরা বলে ও আসেনি, তবে ও একটা মেসেজ পাঠিয়েছে। আর তখন আমরা একটা ফুলের তোড়া দেখতে পাই যেটাতে অদ্ভুত সিম্বল রয়েছে।
আর তারপর সেই একই ফুলের তোড়াটি আমরা কাবেরীর বিয়েতে দেখতে পাই, যেটাতে আসলে বোম লাগানো রয়েছে। এরপর আমরা একজন লোককে দেখতে পাই যার জামার মধ্যেও ওই একই সিম্বল রয়েছে, আর সেই লোকটি একটি রিমোটের সাহায্যে বোমটি ব্লাস্ট করে। তবে কে এই লোক বা পুষ্পা আর তার পরিবারের বা কী হলো সেগুলো কিছুই আমাদেরকে দেখানো হয় না। আর এই রহস্যের মধ্য দিয়েই পুষ্পা 2 এখানে শেষ হয়ে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এমনই আরও ভিডিও পেতে চাইলে সিনেমা সমাহার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। শীঘ্রই কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।